কালী ভারতে এসেছে আজকে 2 দিন, এখনো কোনো আশ্রয় কালী জোগাড় করতে পারেনি। আর সবারই সাথে ভিড় করেও থাকতে চায়নি, তাই সামান্য কোনো জিনিসপত্র নিয়ে কালী ঘুরছে পথে পথে। নিজের বাড়ি থাকতেও কালী আজকে রাস্তায় চলে এসেছে। পথ চলতে চলতে এক নির্জন শ্মশানে এসে পৌঁছায় কালী। শ্মশানটা গাছগাছালি আর আগাছালায় ভরা। আশেপাশে কোনো বাড়িঘর নেই, শুধু একটা কুঁড়ে ঘর শ্মশানের এক কোলে রয়েছে। দেখে মনে হচ্ছে ঘরটা দেখে কেউ থাকতে পারে। কিছু না হোক একটু জল তো পাওয়া যাবে বাড়িটায় গেলে। খাবারের আশা আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি, আর ও বাড়িতে গেলে খাবার পাওয়া যাবে না। খাবার না পাওয়া গেলেও একটু জল পাওয়া গেলেও হবে। কেউ বাড়িতে আছো? আমাকে একটু জল দিতে পারবে? ঘর থেকে বেরিয়ে এলো এক তন্ত্রক সাধু। তার শরীর দেখে মনে হচ্ছে সে একটা বড় জ্যোতিষী। তাকে দেখে কালী খুব খুশি হলো। প্রণাম নেবেন বাবা। ওই দেখো কলসি, ইচ্ছা মতন জল খাও। ধন্যবাদ বাবা জল খাওয়ানোর লেগে। নাও এখানে এসে বসো। এবার বলো তো কে তুমি, আর কোথায় থেকে এসেছো? আরে আমি কালী, কালীপদ বাঘ। ওই পার থেকে এসেছি। আশ্রয়ের লেগে পথে পথে ঘুরে বেড়াচ্ছি বাবা। তোমার আর কেউ নেই? না, সেই ব্যাপারে আমি খুবই ভাগ্যবান। এই যদি আমার কেউ থাকতো, তাদের কষ্ট দেখে আমি আসতে পারতাম। আমি দুটো খেতে পাই না, ওরা থাকলে আমি কষ্ট পেতাম না? আর আমি ওদেরকে কি করে খাওয়াতাম? এই যে এই কুঁড়েটা দেখছো, এটা আমার না। এই কুঁড়েটা আমার না, আমার এক ভক্তর। এই কুঁড়েটা বলরাম দত্তের। এই যে শ্মশানটাকে দেখছো, এটা খুবই পবিত্র জায়গা। পবিত্র আর খুবই জাগ্রত এই শ্মশানটা। আমি তাকে বলি, বাবা বলরাম, আমি কদিন শ্মশান থেকে ঘুরে আসি। আমি কদিন সাধনা করতে যাই শ্মশানে। বলরাম, তোমার শ্মশানের কাছে একটা কুঁড়ো ঘর আছে, আমাকে কদিন থাকতে দেবে? কি বলছো বাবা, সব কিছু তো তোমারই দয়ায়। ওই কুঠিতে কি তুমি থাকতে পারবে? আমি পথঘাট ঝোড়ে জঙ্গলে থাকা মানুষ, আমি তাও তো একটা কুঁড়ে ঘর পাবো। থাকতে পারবো না কেন বলরাম? নিশ্চয়ই থাকতে পারবো। আচ্ছা বাবা, আমি প্রতিদিন গিয়েই তোমার সেবা দিয়ে আসবো। আর একদম যাবে না বলরাম ওখানে খেতে দিতে, আমি একাই খেতে ভালোবাসি। আর আমি ধ্যানের সময় কারোর সাথে কথা বলি না। আমার কাজ হয়ে গেলে তোমাকে খবর দেবো। তোমার যা ইচ্ছা বাবা। এখন আমার কাজ শেষ, আজই সন্ধ্যায় আমি চলে যাব। তুমি থাকলে থাকতে পারো ওই ঘরে। তুমি যতদিন না কোনো আশ্রয় পাও এখানে থাকতে পারো, তবে বলরামের কাছে অনুমতি নিয়ে। সে তো নিশ্চয় বাবা। আমি কালই বলরাম বাবুর কাছে গিয়ে অনুরোধ করব আমাকে এখানে আশ্রয় দেওয়ার লেগে। আমার কথা বলো, তবে না করবে না, ও তোমাকে আশ্রয় দেনের জায়গা দেবে। চলো এখন একটু কিছু খেয়ে নেবে। তুমি ক্ষুধার্ত। তোমার অশেষ কিবা বাবা, আমাকে দুটো খেতে দেবা। আমি তাহলে আসি কালী। এই রাতের বেলায় তোমাকে যেতে হবে বাবা, কাল সকালে গেলে হতো না? না রে, তা হয় না। রাতে আমার এক বড় সাধনা আছে, সেই সাধনাটা করতে হবে আজই এক জঙ্গলের মধ্যে গিয়ে। তারপর আমার বাস্তব ভিটেতে চলে যাব আমি। তবে আচ্ছা বাবা, তবে তাই যাও। আমার কয়েকটা সাধনার বই এই ঘরে রইলো, কোনো মন্দিরে তুমি পৌঁছে দিও। আর একটা কথা। কি বাবা? আর রাতে একটু সাবধানে থেকো, এখানে ভূত পেতের দাবাদাবি একটু বেশি, বুঝলে? ওরা একটু মানুষকে বেশি অপছন্দ করে, বুঝলি? আমার ভাগ্যে যা আছে তাই হবে, আমার কেউ পেছে কাঁদার মতন কেউ নেই। যা হবে হবে, এখানেই থাকতে হবে। আমার তো কোনো জায়গা নেই, আমি না হয় ভূতেদের সাথেই থাকবো। আমি এখন আসি, তুই ভিতরে যা, বুঝলি? কালীপদ দাঁড়িয়ে থাকে আর সে দেখতে থাকে কোনো ভূত ভূত এখানে আসছে না তো। শ্মশানের এক অদ্ভুত রকম পরিবেশ। দূর থেকে ভেসে আসা শিয়ালের ডাক, শিয়ালের ডাকের সাথে ঝিঁঝি পোকাতেও ডাকছে। শ্মশানের পরিবেশটা দেখে ওর খুব আতঙ্কিত মনে হলো আর খুবই ভয় লাগলো। চারপাশে তাকিয়ে কোনো জনপ্রাণীও দেখতে পায় না, আর ভূত তো দেখতেই পায় না এত তাকিয়ে তাকিয়ে। কালীপদ ওইসব কথা ছেড়ে দিয়ে ভিতরে চলে যায়। ঘরের ভিতরটা সে ভালো করে ঘুরে ঘুরে দেখে। সে মেঝেতে একটা সব পাতা, ঘরের এক কোণে একটা চৌকি রয়েছে, আর তাতেই রাখা সেই সাধুর তান্ত্রিকের বই। ঘরের দেয়ালেই ঝুলছে সেই সাধুর কয়েকটা পোশাক। ওই সাধু নিয়ে যায়নি সাথে করে পোশাক গোনা। যাক বাবা, একটা থাকার জায়গা তো পেলাম, যেরকমই হোক। যার বাড়ি সে তো এখানে এসে আর থাকবে না, কিন্তু সাধু যে বলে গেল বলরাম দত্তর কাছ থেকে আদেশ নিয়ে এসে তারপরে এখানে থাকার অনুমতি নিয়ে। ও থাকগা, বলরাম দত্ত যেদিন আসবে হাতে পায়ে ধরে জাতামাতা করে বুঝিয়ে দেব। যখন আসবে তখন ব্যবস্থা করে নেব। আপাতত নিজে থেকে যাওয়ার দরকার নেই। গ্রামে ঘুরে ভিক্ষা করে আমার ভালোভাবে চলে যাবে। আর থাকার জায়গা তো আছেই, কোনো টেনশন নেই। ব্যাস শুয়ে পড়ি, এখন খুব ঘুম আসছে।
যাই হোক, জেগে থেকে আর কোনো কাজ নেই, একটা থাকার জায়গা পেলাম। খুবই আমি ক্লান্ত, আমার একটা ঘুমানোর জায়গা পেলাম। রাতের একটা বেকট আওয়াজে ঘুম ভেঙে গেল কালীর। দরবার করে উঠে পড়ল সে। বাইরে তখন বিরাট বৃষ্টি শুরু হয়েছে, তার সাথে বাজ পড়ারও শব্দ আসছে কানে। কিছুক্ষণ পর তার মনে হলো এ বাজ পড়ার শব্দ হতে পারে। তারপরে ভাবলো না, কেউ যেন দোলনায় দোলছে মনে হচ্ছে। সেই দোলনাটা থেকে ক্যাঁচকুচ করে আওয়াজ আসছিল। ভয় পেয়ে গেল কালী। তারপরেও মনে হচ্ছে কেউ বাইরে দৌড়াদৌড়ি করছে। বাইরে কারা যেন দৌড়াদৌড়ি করছে, আর মাটিতে জমে থাকা জলে সেই পা পড়ছে আর সেই আওয়াজ হচ্ছে, আর বোঝা যাচ্ছে কেউ দৌড়াদৌড়ি করছে। ভয়ে এবার রাম রাম জপতে লাগলো। এ যে কালীর চিন্তারও বাইরে, এ তো ভাবতেও পারেনি এরম দ্বারা হবে রাত্রির বেলায়। মনে হচ্ছে শ্মশানের ভূতগুনা কাকে যেন বাইরে ডাকছে, তাদেরকে ডাকছে খেলায় আমাদের সাথে মারতে। বেশ কিছুক্ষণ এভাবে কেটে গেল। এতক্ষণের পরে অবস্থার কোনো উন্নতি হলো না, বরঞ্চ আবার বাইরে থেকে বেশি ভয়ানক ভয়ানক আওয়াজ আসতে লাগলো। হঠাৎ এমন সময় দরজায় প্রচণ্ড ধাক্কা মারছিল কে, আমি কিছুই বুঝতে পারছিলাম না। ভয়ে কালী এক কোণায় ঘরের জড়ো হয়ে গেল। ভয়ে ভয়ে কালী বলল, আমার দরজার সামনে কে? তারপরেও কিন্তু দরজা ধাক্কানো থামলো না কালীর ঘরের। কালী বুঝে উঠতে পারলো না এই দরজা ধাক্কানোর লেগে আমি কি করব। হঠাৎ কালী ইডাসিডা ভাবতে ভাবতে ওর চোখটা পড়লো ওই তান্ত্রিকের বইয়ের মধ্যে। তখনই বইটার দিকে দৌড়িয়ে ছুটে চলল। ওই বইগুনা দেখে কালী অনেকটা সাহস পেল। সেখান থেকে কালী একটা বই তুলে নিয়ে এগিয়ে গেল দরজার দিকে। এগিয়ে আস্তে আস্তে দরজার সামনে এসে দাঁড়াতেই দরজা থামানো। দরজার সামনে আসতেই দরজা থেমে গেল, থামানো। বাঁ হাত দিয়ে দরজা খুলল কালী। না, বাইরে কেউ তো নেই। চারিদিকে বৃষ্টির খলখল শব্দ আর শশা করে চলে যাওয়া বাতাসের হাওয়ার আওয়াজ। ভালো করে এদিক সেদিক তাকিয়ে দেখলো সে কেউ রয়েছে কি না। সামনে চালা থেকে লাফ মেরে পড়ল একটা কালো বিড়াল। ওই বিড়ালটা কালীর দেখেই কালীর হার্টবিট বেড়ে যায় তখন ভয়ে। কি সাংঘাতিক বিড়াল একটা, দেখেই ভয় কেমন লাগছে। একটু দূরে গিয়ে এই বিড়ালটা এক নিষ্ঠায় কালীর দিকে তাকিয়ে রইল। কালী তখন দরজা বন্ধ করে দিল। দূর, মনে হয় আমার যেন মনের ভুল, সেরকম তো কিছুই দেখতে পেলাম না বাইরে। বৃষ্টির ঠান্ডা আবহাওয়ায় ঘুম চলে এলো কালীর। আর ঘুমিয়ে যেতেই সেই ভূতেদের তাণ্ডব শুরু হলো সেই পায়ের আওয়াজের। আর কার যেন আওয়াজ লাগছিল কানে, কেরম ধারা হাসির আওয়াজ ভূতের। সকালে ঘুম ভাঙল কালীর। আকাশ একদম একেবারে পরিষ্কার, কোনো মেঘ জল বৃষ্টির আবহাওয়া নেই। মুখ হাত পা ধুয়ে বেরিয়ে পড়ল কালী ঝোলা নিয়ে। তাড়াতাড়ি ভিক্ষা করে কিছু না নিয়ে আসলে খাবার জুটবে না কালীর। এই অসময়ে ভিক্ষাটা পাওয়াও খুব মুশকিলের ব্যাপার। রাস্তায় যে যা দেয় সে খেয়ে নেয় কালী। দিনের শেষে অল্প কিছু চাল আলু নিয়ে বাড়ি ফিরল কালী। দেখি কোনো জায়গায় তো আঁকা চুলো নেই, এই বাইরেই চাল আলু সেদ্ধ করে খেতে হবে। চারপাশ থেকে সে কাঠ কুড়িয়ে জড়ো করলো আঁকা ধরানোর লেগে। এই শ্মশানে কাঠগুনা যে কোনো মরার কাঠ, এতে কোনো সন্দেহ নেই। উনান তৈরি করে কাঠ জ্বালালো কালী। তারপরে কড়াইয়ে চাল আর আলু দিয়ে সেদ্ধ করতে দিল। আলু আর চাল চাপিয়ে দিল তৈরি হওয়ার লেগে আখায়। হঠাৎ কালীর কানে আসে ফিস ফিস শব্দ। চমকে উঠে সে এদিক সেদিকে তাকিয়ে দেখে কেউ ওখানে নেই। তবে যেন মনে হচ্ছে ঝোপঝাড়ার আড়াল থেকে কেউ যেন একই নিষ্ঠায় কালীকে দেখছে। আর দূর থেকে শিয়ালের ডাক আরও ভয় পাইয়ে দিচ্ছে কালীকে। আর তখনই ভূতগুনা বলছে, কিরে কালীপদ, দুটো ভাত খেতে দিবি না? দে দুটো ভাত খায়, অনেক দিন কিছু খাইনি, দে দুটো ভাত খাবো। আর ভয়ে থমকিয়ে বসে পড়ে কালী ওখানে। আর একবারে কানের পাশে স্পষ্ট শুনেছে সে কেউ ওকে ভাত চাতে। আর মুখ ঘুরে দেখে পেছনে কেউ নেই। এ কি করে সম্ভব? আমাকেই তো এক্ষুনি পেছ থেকে কেউ ভাত দে বলে ডাকলো। সে তো আমাকে ডেকে আর হাওয়ায় আর মিলিয়ে যেতে পারে না। না, এ তার মনের ভুল না, ওকে পেছে থেকে কেউ ডেকেছে, ওর ভালোভাবে দেখেছে ও। তারপরেই ওর মনে পড়ে গেল সেই সাধুর কথা। ও সাধু কিন্তু এমনি ওকে মানা করেনি, ও ঠিকই বলেছিল এখানে রাত হলে ভূত প্রেতের খুব অত্যাচার হয়। এখন কালী বুঝতে পারছে সেটা। তারপরে কালী কিছু না ভেবে হাতে ওই ভাতগুনাকে ঢেলে ঘরের মধ্যে চলে গেল। তারপরে ঘরে এসে ভাতগুনা একটা থালায় ঢেলে খেতে লাগে কালী।
এক গাছ ভাত মুখে নিয়েই কালী থেমে যায়, বলছে এ কি ভাত, এ ভাতের কোনো স্বাদ নেই, কিছু নেই, এ তো কিরকম ভাত, আমি তো জীবনে খাইনি, দেখি কিরম ভাত, কি ব্যাপার হলো ভাতগুলো এরকম হয়ে গেল। ভাতের কোনো স্বাদ গন্ধ কিছুই নেই, ও ভাত খাচ্ছে তো নিজেই বুঝতে পারছে না ও ভাত খাচ্ছে। ভাতের পরে আলুটাকেও খেয়ে দেখে, সেটাও খেয়ে দেখলো একই ব্যাপার, কোনো স্বাদ কিছু নেই, আলুতেও একটা স্বাদ হবে সেটাও নেই। কেউ যেন মনে হচ্ছে ভাত আর আলুর স্বাদ একদম চুষে খেয়ে নিয়েছে, তার লেগে আমি কোনো স্বাদ পাচ্ছি না। আর ওইসব কাঠ দিয়ে রান্না করলাম বলে এই হলো, আমি যদি ভালো কাঠ কুড়িয়ে নিয়ে আসতাম তবে এটা হতো না। এটা ভূতেদেরই কাজ, সব স্বাদ কেড়ে খেয়ে নিয়েছে আমার। পেটের জ্বালা বড় জ্বালা, কিছু না ভেবেই দেখলো আমাকে তো খেতে তো হবেই, নাহলে আমি খিদিতে মরে যাব, দিয়ে ও খেতে লাগলো। বিছানায় শুয়ে শুয়ে কালী ভাবতে লাগলো এখানে থাকাটা কি ওর ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। আর যে কোনো সময় ভূতের হাতে মারাও যেতে পারে কালী। আর কি করা যায়, উপায় তো একটা ভাবতেই হবে, কি করা যায় এই ভূতেদের সাথে লড়ার লেগে। না হলে কিন্তু এই দুর্দিনে এরকম ধারা আশ্রয় কোনো জায়গায় আর পাওয়া যাবে না। এসব কথা ভাবতে ভাবতেই ঘুম চলে আসে কালীর, দিয়ে ঘুমিয়ে পড়ে কালী। হঠাৎ দরজা থামানোর জন্যই ঘুম ভেঙে যায় কালীর এত আওয়াজে। চোখ খুলেই সে বুঝতে পারে আগের রাতের মতন কেউ এসে আমার দরজা থামাচ্ছে। বেকট চিৎকার ওর কানে আসতে লাগে কালীর, তখন ও বিরাট ভয় পেয়ে যায়। ভয়ের জ্বালায় জড়সড় হয়ে কালী কাঁপতে লাগে কালী। এমন সময় চারপাশ কাঁপিয়ে শোনা গেল কালীর কানে একটা কিরম শব্দ। তখনই বলল ভূতগুনা, কিরে কালীপদ ভাত দিবি না? তখন বললে একটু ভাত দে, কতদিন খাইনি ভাত, একটু ভাত দিলে খুব ভালো হয়, আমি মেলা দিন ভাত ফাত খেতে পারিনি, তার লেগে আজ তুই ভাত রেঁধেছিস, আমার খেতে খুব মন যাচ্ছে, আমার ছোটো থেকেই খুব ভাল লাগে আলু আর সিদ্ধ ভাত। এই ভাত দিবি না কথাটা বলার পরেই কালীর ছাদের উপরে উঠে সব লাফালাফি করা শুরু করলো ভূতেরা। পান পাখিটা মনে হয় ভয়ে তার দেহ থেকে বেরিয়ে যাবে। কালী এই বিপদ থেকে কী করে বাঁচবে, সে যে নাহলে মরে যাবে, কোনো তো একটু উপায় খুঁজতে হবে কালীকে বাঁচার লেগে। এদিক সেদিক কালী তাকাতে তাকাতেই দেখতে লাগলো সেই সাধুর ওই বইগুনার দিকে তাকালো কালী। ভাবলো এই বইগুনালি কিছু করা যায় তা দেখি ভূতেদের সাথে। হ্যাঁ, হয়তো ওই বইগুনাই আমার প্রাণ বাঁচাতে পারবে। সে তাড়াতাড়ি একটা বই নিয়ে শপের উপরে বসেই দেখতে লাগলো কি লেখা আছে বইয়ের মধ্যে। আরে এ তো বাংলায় লেখা, এ তো নানা রকম তন্ত্র সাধুদের লেখা বই, এ আমি কি করে বুঝবো এ কী লেখা। কিন্তু তখনই আমার মাথায় একটা বুদ্ধি আসলো, এই বাংলা বইগুনা পড়তে হবে আমাকে। এই ভূতেদের সাথে বাঁচতে গেলে আমাকে একটা বড় সাধু হতেই হবে, না হলে এদের সাথে আমি বাঁচতে পারবো না, তবে এদেরকে উচিত শিক্ষা আমি দিতে পারবো। তাই আমি শিখতে লাগলাম তন্ত্র তাদেরকে সব মন্ত্রবত্ত। এক মনেই কালীপদ পড়তে লাগলো। এত ভূতপ্রীতের অত্যাচারেও কালীপদ তান্ত্রিক হবে মনে সিদ্ধান্ত করে নিয়েছে। এত জোরে দরজা ঠকঠক করছে, তাও কালীপদ কোনো দিকে না তাকিয়ে পড়তে রইল। কালী মনে মনে ভেবে নিয়েছে, যাই হয়ে যাক আজকে আমি এই পড়া থামাবো না, তাতে ভূতেরা কিছু আমাকে মেরে ফেললেও আমার কোনো যায় আসে না। আমি পড়া যদ্দূর আছে আমি পড়েই যাব, তবে আমি কিছুদিনের মধ্যে তান্ত্রিক হয়ে ওদের সাথে লড়তে পারবো, তখন দেখব ওরা কি করে আমাকে জ্বালাতে আসে। সারা রাত কালী বই পড়ে নানান তন্ত্র তান্ত্রিকের সব কিছু জেনে গেল। মেলা কিছু কালী ওই বইয়ের মধ্যে পড়েই তারপরে বুঝতে পারলো কি করে যে এই ভূতেদের বশ করে আমি কাজ করাতে পারবো, তখন আমি একটা সুখের জীবন বোঝাতে পারবো, তখন আমি ভূতগুনাকে দিয়ে চাল ডাল আলু সব পাকিয়ে খেতে পারবো, তখন আমার কাজ করতে কোনো কিছু লাগবে না, তখন আমাকে ভূতেরাই কাজ করে দেবে। সকাল হতেই যখন কালী ঘরের বাইরে বেরোলো, কালী মনে মনে ভাবলো আজকের থেকে আমার সকাল অন্য সকাল হয়ে গেল। জ্ঞানে তার মন একদম উৎপন্ন হয়ে গিয়েছিল। আজ রাত থেকে আমাকে তন্ত্রপত্র শুরু করতে হবে। আমি তো বই পড়ে তো বেশি কিছু তো শিখতে পারিনি, তার যেটুকু শিখেছি ওইটুকু নিয়েই তন্ত্র তারিখের একটা যজ্ঞ করব। কালী মনে মনে ভাবলো আমাকে তো যজ্ঞ করার লেগে কিছু আমাকে খেতে হবে, না খেলে তো আমি যজ্ঞ করতে পারবো না। তাই গুটি গুটি পায়ে কালী ভিক্ষা করতে এগিয়ে চললো। কালীর ভিক্ষা করে আস্তে আস্তেই মেলা রাত হয়ে গিয়েছিল। তখনই কালীর ফিরতে মেলা রাত হয়ে গিয়েছিল, তাই ঝোলাটা ধুয়ে কালী কাঠপত্র জোগাড় করতে লাগলো ভাত করার লেগে, না হলে কালী খেতে পাবে না। কাঠ ফাড়ি রাশিটা গুছিয়ে আবার আঁখা জ্বালানো শুরু করলো। তারপরে কালী একটা কাঠ নিয়ে মন্ত্র বলতে বলতে একটা দাগ টেনে দিল, ওর মধ্যেও ভাবছে ভূত আসতে পারবে না, দেখা যাক আসতে পারে কি না। তারপরেই কালী রাজা মেলে বসেই যজ্ঞ করতে শুরু করে দিল। কালীপদ যজ্ঞ করতে করতে হালকা হালকা শুনতে পাচ্ছিল কালীপদ এই যজ্ঞ করছে, তাই সব ভূত মিলে সব কী সব যুক্তি করছিল। ও যুক্তি করে কালীপদ বলছিল আমার কিছু তুই ওরা করতে পারবি না,
তখনই ভূতগুনা বুঝে গেল কালীপদ এত রাতারাত এত শক্তিশালী হয়ে গেল কি করে। তখনই কালীপদ যজ্ঞ ভাঙার লেগে এখানে সেখানে ঝোপঝাড় লড়ে উঠছে। তবেও কালীপদ যে কোনো যজ্ঞ করা ছাড়লো না, তোদেরকে আজ উচিত শিক্ষা দেবো বলে। তখনই কালীপদ হালকা হালকা শুনতে পাচ্ছে ভূতে কালীপদর সামনে দিয়েই যাচ্ছে, হাসছে, তাও কান গাচ্ছে, ই করছে, তাও কালীপদ চোখ খুলে তাকিয়ে দেখছে না একবারের লেগেও। তখনই কালীপদ দেখছে কেউ নুপুর পরে হেঁটে হেঁটে বেড়াচ্ছে আমার সামনে দিয়ে। কিন্তু কালীপদ জানে না ও যেইটুকু মন্ত্র জ্ঞান্তর শিখেছে ওর থেকেও শ্মশানটা জাগ্রত, ও কিছুই করতে পারবে না ভূতগুনার। আমার তো মনে হচ্ছে এটাই ভূতেরা ভাবছে। তারপরে ভূতেরা বলছে তুই কালীপদ যাই করলে আমাদের কিছু করতে পারবি না, আমি তোর ভাত প্রতিদিন এভাবে খেয়ে যাব। তারপরে কালীপদ মনে মনে বলছে ঠিক আছে, আজ তোদের দেখছি আমি তোরা কি করে আমার ভাত নষ্ট করতে পারিস। তখনই কালীপদর যজ্ঞ শেষ হয়ে গেল। তখনই দেখলো কালীপদ রান্না সম্পূর্ণ হয়েছে। তখনই একটা পাত্রে ঢেলে কালীপদ ঘরের মধ্যে চলে গিয়ে গেটটা বন্ধ করে দিল। ঘরে গিয়েই কালীপদ শান্তি করে খেলো। আজকে কোনো ভূতে ওর ভাতের স্বাদ কাটতে পারেনি। তার মানে ওই তান্ত্রিকের বইগুনায় কালীপদর কাজ দিয়েছে। তার মানে কালীপদ মেলা কিছু শিখে গেছে, এটা মনে মনে ভাবলো। এবার আমার খুব ভালোই হবে। তারপরে কালীপদ ক্লান্ত ছিল, তার লেগে কালীর খেয়ে দিয়ে ঘুম চলে এসলো আর কালী ঘুমিয়ে পড়লো। হালকা রাত হতেই সেই কালীপদর গেটে আবার সেই ধাক্কা মারার আওয়াজ। তখন মনে হচ্ছে শ্মশানটা একদম ভূতুরে রাজ্য। কিন্তু যাই হোক, কালীর ওই মন্ত্র পড়ে কাজ হয়েছে। আজকে এত চিল্লানোর পরেও তাও কালীর ঘুম ভাঙলো না, ভূতে তাও ঘুম ভাঙাতে পারলো না। যাই হোক, ভাত টাত খেয়ে কালী একদম সুখের ঘুম মেরেছে। যতই চিল্লাক কালী আজ আর উঠছে না। এইভাবেই কালীর দিন কাটতে লাগলো। তারপরে শ্মশানে নানান যজ্ঞ করে কালী বড় একটা তান্ত্রিক হয়ে যাচ্ছে দিনকা দিন। ধীরে ধীরে কালী সাধনায় বহুত শক্তি লাভ করলো। শ্মশানের ভূত পেতরা কালীর এখন ধারের কাছে আসতেও ভয় পায়। এইদিকে কালী অপেক্ষা করছে শ্মশানে কোনো মরা আসার। তারপরেই কালী মনে মনে ভাবছে একটা মরা আসলে আমি চরম সাধনাটা করতে পারবো। সেই সাধনাটা মরার কাঠ ছাড়া হবে না, আর মরা পুরানো সে হাড় ছাড়া। বলরাম দত্ত এসবের কিছুই জানে না। সে তার বাড়িতে নিশ্চিন্তে বসবাস করছে। এখনো পর্যন্ত কালীও কোনো খবর দেয়নি ওর বাড়িতে থাকছি কি, আমাকে থাকতে দেবে কি না। এখনো গ্রামের লোক জানে ওই কুঁড়ে ঘরে কোনো সাধু থাকে। ভিক্ষে করে কালীর বাড়ি আসতে একটু সন্ধে হয়ে যায়। সেদিনে তাইও হলো, একটু দেরি হয়ে গেল, তাই ঘরে বসে কালী একটু জিরিয়ে নিচ্ছিল। এমন সময় শুনতে পেল কোনো একটা ঘাটে মরা আসছে। এমন সময় কালী শুনতে পেল বল হরি হরি বলের আওয়াজ। আরে, মনে হচ্ছে মরা আসছে আমার শ্মশানে একটা। তবে কি আমার সেই বিরাট সাধনা আজকেই আমি সমাপ্ত করতে পারবো? হ্যাঁ, দেখি তাড়াতাড়ি যাই, এই সুযোগ হাতছাড়া করা যাবে না, তাহলে আমার সেই সাধনা মিটবে না। সেই যজ্ঞ করার লেগে কালী ওখানে গিয়ে জিনিসপত্র সব মিলিয়ে দেখে নিতে লাগলো সব ঠিকঠাক আছে কি না, নাহলে আমার যজ্ঞ হবে না। আগে থেকে রেডি করে থুয়ে দিল কালী। তারপরে যেতে লাগলো শ্মশানের দিকে কালী। তারপরে কালী খুশি মনে বাইরে বেরিয়ে এলো যজ্ঞ করব বলে। কালী দূর থেকে দেখলো 6 জন মরা নিয়ে আসছে শ্মশানের দিকে। এই নেপু, কাঠ কাটার ব্যবস্থা করতে হবে তো, নাহলে মরাটা পুড়াবি কি করে? চল। আরে একটু থাম না, শ্মশানে যখন এসেছি একটু বাবার সাথে দেখা করে আসি। হ্যাঁ নেপু, ঠিকই বলেছিস, শ্মশানে যখন এসলাম একটু দর্শন করে আসি সাধুর। এই মনস্থির করেই তারা ঘরের দিকে এগিয়ে চলল। তারা ঘরের সামনে যেতেই কালীকে দেখে একটু অবাক হলো। তখন মনে মনে ভাবার পরেই তারপরে কালীকে জিজ্ঞেস করলো, তুমি কে? তখনই বলল, তুমি কে সাধু কই? তখনই কালীপদ বলল, কাকে খুঁজছো? আমি কালীপদ। এখানে যে সাধু থাকতো ও কোথায়? ওই সাধু আমাকে থাকতে বলে উনি চলে গেছেন ওর নিজের বাড়ি। তা তুমি বাড়ির মালিক বলরামকে জানিয়েছো? তখনই কালীপদ বলল, তোমরা জেনে কি করবে? তখনই বলল, আমার থাকাতে তোমাদের কোনো সমস্যা আছে? না না, আমাদের কোনো সমস্যা নেই। আমাদের কি সমস্যা থাকবে? আমরা মরা পোড়াতে এসেছি, তাই শোধালাম এখানে কেউ আছে কি। এই চল নেপু। কোথাকার কে কোথায় থেকে এসে এখানে কুঠিরে এসে দখলদানি করছে? তা বাড়ির মালিককে জানাতে তো হবেই। কাঠ কেটে মরা পোড়ানো শুরু হলো। এদিকে কালী অধীর আধকে অপেক্ষা করছে কখন ওই শ্মশানে আসা লোকগুনার শ্মশানের মানুষটাকে পুরানো শেষ হবে। তারপরেই কালীর বিরাট সেই সাধনা শুরু হবে ওরা চলে যাওয়ার পরেই। মরা দাও দাও করে জ্বলছে। ওই শ্মশানে এত অন্ধকার থাকার পরেই আগুনটা জ্বলে একবারে শ্মশানটাও একবারে চকচক করছে আগুনের লাইটে। মাঝে মধ্যে বল হরি হরি বলের মধ্যে এই শুনশান জায়গাতে চারপাশটা কেঁপে উঠছে একদম। শরীরের মধ্যে এক অদ্ভুত সেভরণ চলে উঠছে। মরা পোড়ানো শেষ হলো।
যে পচা আর নেপো কুঁড়ে ঘরের দিকে একদম টেনা চোখে তাকাতে তাকাতে যাচ্ছিল রাগের মাথায় বাড়ি মরাটা পুড়িয়ে। আর ওইটা শোনার পরে আর দেরি করলো না কালী, একবারে ফটাফট ড্রেসপত্র পরে কালীর যজ্ঞর লেগে রেডি হয়ে গেল। সেই পোশাক রুদ্রাক্ষগুনা পরে নিল কালী, আর সব সরঞ্জাম নিয়ে যাওয়ার সব যজ্ঞর জেনে সব কিছু জিনিসের ব্যবস্থা করে কালী এগিয়ে চলল। আধ পোড়া কিছু কাঠ নিয়ে কালী আবার সেই নতুন করে চিতা জ্বালালো। যজ্ঞটা জ্বালানোর পরেই তারপরে সেই শুরু হলো ওর সেই যজ্ঞর তারপরেই ওর শুরু হলো মন্ত্রপাঠ। তার পাশে এক রাখা সরাই আছে সুরা, আর সুরার পাশে একটু মাংস রয়েছে, আর একটা পাত্রেতে মাখানো আটা। মন্ত্র বলার সাথে সাথেই পাশে শ্মশানের একটা পরিবেশটা একটা অন্য রকমের মতন হতে লাগলো। কেমন যেন শ্মশানের পরিবেশটা মনে হচ্ছে ভূতুড়ে হয়ে যাচ্ছে, সব ভূত এসে শ্মশানে জড়ো হচ্ছে। আর শ্মশানের চারি সাইড দিয়ে আসছে সেই ভূতরে খারাপ খারাপ সেই শব্দ, চিৎকার, সেই ভূতেদের কেমন কেমন চিৎকার শুনলেই ভয় লেগে যাচ্ছে। আর চিতার আগুন একদম দাউ দাউ করে জ্বলছে। কালী আটার গোলা হাতে চ্যাপটা করে আগুনে দিয়ে দিল। আটার গোলাটা দিয়েই রুটি বানানো শুরু করলো, দিয়ে একটা পাত্রে থুয়ে দিল রুটিটা। আর চারি সাইড দিয়েই শোনা গেল সেই ভূতের আওয়াজ। ভূতেদের কণ্ঠস্বর আগের থেকে অনেক বেড়ে গেল। ওই রুটিগুনা ভাজা দেখে ওদের খুব খিদে লেগেছিল, তাই একটা একটা রুটি চাতে এসেছিল। সবাই মিলে গোল করে বসে পড়লো রুটি খাওয়ার লেগে। তখনই ও তাও যজ্ঞ ভঙ্গ করলো না, রুটি ভাজতেই থাকলো সমানে। শ্মশানে বিরাট হাওয়া চলছে, তারপরেও কালী কিছু না ভেবে একদম রুটি ভাজতেই থাকছে। যাই হয়ে যাক, রুটি ভাজাও থামা বন্ধ করবে না। কালীর এ মনে একটা নিষ্ঠায় ভাজছে রুটি। কিছুক্ষণ পরেই ভূতের লিডারের ওখানে এন্ট্রি হলো, আর সে এসে কালীকে জিজ্ঞেস করলো, কে তুই? কালী এতক্ষণ থামেনি, এবার থামলো ওর লিডার এসেছে বলে। কালী তখনই কথার আবভাব দেখে বুঝতে পারলো এই সব ভূতের লিডার, আর একেই ধরতে পারলে আমার কাজ হবে। তখনই যজ্ঞ থামাইয়ে দিল। আর তুই এখানে কি করছিস? আমি পেতরাজের জন্য এখানে ভূতের খাওয়া দাওয়ার লেগে আয়োজন করছি বিরাট। তুই পেতরাজের লেগে কি চাস? হে হে হে, তুমি তো পেতরাজ, তোমার তো কোনো অজানা নাই, সব কিছুই তোমার জানা আছে, তাই তোমাকে চাই। তোমার চেলারা আমাকে খুব ভারী বিরক্ত করে, তাই আমি ওদেরকে কাজে নিতে চাই আর সব সময় খেতে দিতে চাই। তুই জানিস তো আমার সাথে খেলার পরিণাম কি হবে? তুই যে কোনো সময় তোকে আগুনে পুড়িয়ে আমি মেরে দিতে পারি। তুই আমার পাওয়ার জানিস? তুই কতক্ষণ আমি ভূতের লিডার, ইভেল নানি, আমি মরার লেগে প্রস্তুত। তখনই ভূতটা বলল, দে আমাকে, তোর আমি নিবেদন খেতে আসছি। মনের আনন্দে ভোগ নিবেদন করলো কালী। পেতরাজকে কালী সন্তুষ্ট করেছে। আজ থেকে কালীর সব ভূত পেত সব কালীর হাতের মুঠোর। এই বলে পেতরাজ চলে গেল কালীকে। এর মধ্যে কালীর মনে যে কখনই অহংকারের বাসা বেঁধেছে কেউ বুঝতে পারেনি, তাও কেউ ভুনক্ষরও টের পায়নি। কালী যে এত বড় স্বার্থপর হয়ে যাচ্ছে দিন দিন। সকাল হতে নিপু আর পচা বলরামের কাছে আসলো, বলতে তোমার বাড়িতে একটা অঢোগী সাধু বাস করে, ওকে তাড়াতে হবে। বলছি কি বলরাম দাদু, তোমার শ্মশানে যে একটা লোক এসে থাকছে, তুমি কি জানো সেটা? মানে? ওই সাধু সেখানে নেই? ওই তো ছিল ওখানে। সাধু তো কবেই ওর নিজের বাড়িতে চলে গেছে। ওই সাধু তো এমন সিদ্ধান্ত তো নেবে না। বলছি আমার কুটিতে থাকবে তো আমাকে জানাবে না একবারও? বলছি কে সেই নিমু খারাপ লোক? ওই লোকটার চেহারা দেখে মনে হচ্ছে চোর। খুব সাবধান দাদু, সব দখল হয়ে যাবে কিন্তু, তখন দেখবে সব হাতছাড়া হয়ে যাবে তোমার। না রে, তোরা ঠিকই বলেছিস, সে তো ভালো কথা নয়। চলো তো সবাই দেখি কি হচ্ছে ওখানে। তিনজনাই সব কথা ভাবতে ভাবতেই রওনা দিল শ্মশানের দিকে। ওদিকে কালী আজ আর ভিক্ষা করতে যায়নি। ও এখন পুরোপুরি সেই তন্ত্রিক সাধু হয়ে গেছে, তার লেগে ভিক্ষা করতে যাওয়ার ওর খুব প্রয়োজন নেই। ও এখন ভূত পেতদের বললে ওদের খাবার এনে দেবে। সে এখন বিরাট বড় সাধু হয়ে গেছে, তাই ঘরের বাইরে বসে সে এখন সাধনা করছে। বলরাম, নেপু আর পঞ্চা দূরত্ব গতিতে ওর বাড়ির দিকে এগিয়ে চলল। তারপরে এগিয়ে যেতেই ওরা দেখলো কালীকে দেখে একদম থমকে উঠল। তোরা যে বললি একটা উদ্বাস্তক লোক চোর, এ তো একটা তান্ত্রিক। বলরামের কথা শুনে চোখ খুলল কালী। হ্যাঁ হ্যাঁ, আমি একটা বড় তান্ত্রিক হয়ে গেছি এখন, প্রকৃত তান্ত্রিক কালী এখন। তাই সেটা বলছে কালী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই তুমি যেই তান্ত্রিক হও না কেন, বাড়িটা তো আমার। ও তাহলে তুই সেই বলরাম? এখন থেকে আমি এই বাড়িতেই থাকবো, বুঝলি? এখন আমি এই ঘরেই থাকবো, তুই এখান থেকে চলে যা যা যা। মানে মগের মুলুক নাকি তুই আমার বাড়িতে থাকবে? আরে তাই তো, বাপ কিনে জমিদারি পেয়েছো এখানে, তাই তোমার বাড়িতে তুমি থাকবে। এটা এর বাড়ি,
উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলে, চুপ, একদম চুপ, তোদের আমি একটা কথা শুনতে চাই না, বেশি কথা বললে তোদেরকে ভস্ম করে দেবো, এখানে ছাই হয়ে পড়ে থাকবি। তোরা যদি না বিশ্বাস করিস তা তোদেরকে এক্ষুনি আমি মৃত্যু দিয়ে দেবো। হি হা হা হা। বলরাম দাদু, চলো চলো চলো, এখন এখানে থেকে টাইম বরবাদ না করে চলো গ্রামের দিকে, কোনো ব্যবস্থা করতে পারি কি। তুমি টেনশন করো না, গ্রামের মরণ নিয়ে এসে তোমাকে ঠেঙিয়ে বিদায় করবো এখান থেকে, দিয়ে এসে তোমাকে তুলে ফেলে দেবো। তোর সাহস দেখে তো আমি এখান থেকে অবাক হয়ে যাচ্ছি। যা এখান থেকে যা, পরে যা করবি দেখে নেবো। যা যা যা, এখানে কে কাকে ছুঁড়ে ফেলে তখন দেখবো, তুই ডেকে নিয়ে আয়। সবাই সেখান থেকে চলে এলো। রাস্তায় আস্তে আস্তে বলরাম বলল, আজ সন্ধ্যায় আমি মরলের কাছে যাব, এর একটা ব্যবস্থা করতেই হবে, আমার বাড়িতে দখল করার ব্যবস্থাও আমি দেখাবই। এই কথাটা বলতে বলতে নিপু একদম মুখ থুবড়ে পড়ল। কী রে, পড়ে গেলি? হোঁচট খেলি নাকি? নেপো কিন্তু খুবই ভয় পেয়ে গেছে, সে ভয়ে ভয়ে এদিক সেদিক তাকাতে লাগে। তখন বলল, ভাই, তখন আমাকে কেউ ল্যাং মেরে ফেলে দিল রে, আমার খুব ভয় লাগছে, আমার খুব ভয় লাগছে। আমার কেউ যেন একজনা মাথায় গুঁটো মারলো। আরে কেউ যেন আমার মাথায় একটা গুঁটো মারলো, এসব তো একটা ভূতরে কাণ্ড গো দাদু। আমার যা মনে হয় সেই কালীতান্ত্রিকেরই কাজ এসব। তোমরা যা ইচ্ছে করো গে, আমি আর এসবের মধ্যে নেই। বলছি কি বলরাম দাদু, আমরা আসছি, হবে পরে দেখা হচ্ছে। দুজনেই ভয় পেয়ে বলরামের সঙ্গ ছেড়ে দিল, কিন্তু এখনও বলরাম হাল ছাড়েনি, দেখা যাক কি হয়। সে মনে মনে ভাবতে লাগলো, যাই হয়ে যাক, সন্ধ্যাবেলায় মরল সাহেবের কাছে যেতে হবে, দিয়ে কথাগুনা বলে বুঝাতে হবে, তারপরে ও কি বলে এটা শুনতে হবে, তারপরে শুনে যদি বলে ওকে তাড়িয়ে দিতে হবে তা তাড়িয়ে দেবো, আর যদি বলে থুয়ে দিতে তবে থুয়ে দেবো। বলরাম সারাদিন বাড়িতে বসে চিন্তা করতে লাগলো কি করা যায়। তখনই বলরাম মনে মনে ভাবলো, কে বাবাও তো আমাকে কিছু না বলে চলে গেল, আমায় কিছুই বলে চলে গেল না। এই তান্ত্রিকের কি সত্যি বিরাট ক্ষমতা। সেই ভয় পেয়ে নেপার পঞ্চাকে আমার কাছ থেকে সরিয়ে দিল, দেখা যাক কি হয়। সে আমার ভয় কি, ওই সাধুর সাথে তো আমার চেনা পরিচয় আছে, ওর বাড়িও আমি চিনি, একবার ডাকলেই চলে আসবে আমার কথা শুনে, তখন আমি দেখবো এই সাধুকে কত পাওয়ার হয়েছে। সন্ধ্যা হতেই বলরাম রওনা দিল মরল বাড়ি যাওয়ার লেগে। তা বাড়ির রাস্তায় একটা বাঁশবাগান রয়েছে। তা বলরাম বাঁশবাগানের কাছে এসে থমকিয়ে দাঁড়িয়ে পড়ে, দিয়ে কিছু ভাবছে। দেখলো কি যে বলরাম থমকিয়ে দাঁড়িয়ে রাস্তায় 3টে বাঁশ পড়ে রয়েছে। কি ব্যাপার, ঝড় নেই জল নেই, বাঁশগুলো এরকম শুয়ে পড়ে আছে কেন? এ কি কোনো ব্যাপার নাকি? দেখা যাক। যাই হোক, মরল মশাইকে ব্যাপারটা জানাতে হচ্ছে। এই ভেবে যেই বাঁশটা এগাতে গেছে আর ওকে ছিটকে ফেলে দিল। অল্প লেগে বলরাম পানে বাঁচে। সাথে সাথে শোনা যায় একটা ভয়ঙ্কর ভূতের হাসি। রীতিমতন বলরাম একা থাকতেই ভয়ঙ্কর জায়গায় ওখানে দাঁড়িয়ে ঘামতে লাগে, কেউ নেই ওই জায়গাটায়, ওর তো একা ভয় লাগবে, স্বাভাবিক ব্যাপার। তখন এই তান্ত্রিকের বলা গুরু জপ করতে লাগলো বলরাম। ওই তান্ত্রিকের বলা জপে বলরামের কাজও হলো, সব বাঁশগুলো উঠে পড়লো। সাথে সাথে বলরাম দৌড় মেরে চলে গেল মরলের বাড়ির দিকে। তখনই ডাকতে লাগলো, মরল মশাই বাইরে আসুন। দৌড়িয়ে গিয়ে হাঁপাতে হাঁপাতে থামলো একদম মরলের বাড়িতে। কি হয়েছে বলরাম, এত চিৎকার করছিস যে? আমি বড় বিপদে পড়েছি মরল মশাই, এইমাত্র মরতে মরতে বেঁচে গেলাম। বলো কি ব্যাপারটা, একটু খুলে বলো তো বুঝি। আগাগোড়া সব কথাটা খুলে বলল বলরাম। তখনই মোড়ল মনে মনে ভাবলো, এ কি সাংঘাতিক ব্যাপার, এ কি করা যায়? এ তো ভাবার ব্যাপার একটা, এ তো কোনো জেসে লোক না, এ তো একটা অঘরী তান্ত্রিক। তাহলে মোড়ল মশাই আমি এখন কি করব? আজ যাই হোক আমার সাথে এরম হচ্ছে, কাল যদি গ্রামের লোকের সাথে এরম করে তখন কি করবেন? হ্যাঁ তাই তো, তুমি একদম ঠিকই বলেছো, এটা যদি করে ও, এ বিপদ তোমার একা না, এই বিপদ পুরো গ্রামের। কিন্তু সবই ঠিক আছে, কি করা যায় বলো তো? আমিও তাই ভাবছি মরল মশাই, কি করা যায় আপনিই বলুন কি করা যায়। আরে সবই ঠিক আছে, তোমার সেই সাধু কোথায় গো, কোথায় থাকে তুমি কি জানো না? তোমাকে বলে গেছে ও? সবই জানি, কিন্তু তাই একটাই মুশকিল, ও তো কিন্তু সব জায়গায় তো থাকে না, ও সব জায়গায় ঘুরে ঘুরে বেড়ায়, ওর আসল বাড়ি বলতে কিছুই নেই। তবে আমাকে বলা একটা বাড়ি ওর আছে, ওখানে থাকতে পারে কি আমি জানি না। তবে দেরি না করে চলো, এছাড়াও অন্য কোনো উপায় নেই। বাড়ি ফেরার সময় বলরাম সেই রাস্তা দিয়ে গেল না, অন্য রাস্তা দিয়ে বাড়ি ফিরল। আচ্ছা তাই নাকি, সাধুর কাছে যাবি? যা যা যা, আমিও দেখি তোর সাধু কত পাওয়ার আলা। ঠিক আছে তুই যা, আমি দেখছি, আমি শ্মশানেই রইলাম, কি করতে পারে আমার এসে। দেখি ওই সাধু আমাকে এসে কি করে হাঁটায়। তার হাসির সাথে ভূতেরাও তাল মেলালো ওর হাসিতে।
মনে হচ্ছে শ্মশানটা আস্তে আস্তে একদম পেট ভূতে পরিণত হলো। পথে দেখা হয়ে গেল নেপু আর পচুর সাথে। পচু আর নেপুকে মোড়ল মশাই বুঝিয়ে বলতেই তারাও রাজি হয়ে গেল যেতে ওদের সাথে। সকাল হইতে বলরাম আর মোড়ল মশাই তান্ত্রিকের কাছে রওনা দিল। তারা সবাই মিলে গুটি গুটি পায়ে এগিয়ে গেল তান্ত্রিকের কাছে যেতে। তারা একটা বড় লং পথে এগিয়ে গেল, প্রায় এক বেলার পথ। এখন ওই তান্ত্রিককে ওখানে পাওয়া গেলে বাঁচা যায়। আরে ওখানে না পাওয়া গেলে কি না হবে, খুঁজলে তো সব কিছুই পাওয়া যায়, তাহলে আর তান্ত্রিককে পাওয়া যাবে না? সব পাওয়া যাবে, চলো। তা গ্রামের যে কি হাল হবে কে জানে। আমাকে ল্যাং মেরে ফেলে দিয়া, দাঁড়া তোকে দেখাচ্ছি মজায় আমি এসে। দুপুর হতেই পৌঁছে গেল সেরা তান্ত্রিকের বাড়িতে। তাদের ভাগ্যটা অনেক ভালো, তা সেই সাধুটা বাড়িতেই রয়েছে। জানো সাধু বাবা, আপনাকে দেখে আমার প্রাণ ফিরে পেলাম। কেন রে, কি হলো আবার ওই গ্রামে? বলরাম আবার মরল মিলে সব কথা তান্ত্রিককে খুলে বলে। নেপুকে ল্যাং মারার ঘটনাটাও বলল। কে, কালীপদ? আমি ওকে বলে এসেছিলাম ওই বইগুনাকে মন্দিরে দিতে, ও দেয়নি, তার লেগে ও যজ্ঞ করে এরম ধারা হাল করছে তোদের। বেটা এরম বেয়াদব লোক এখন বলছে ওখানে থাকবে। আমি আগে বুঝতে পারিনি, নাহলে ওখানে ওকে থাকতে দিতাম না, কখনই জুতো মেরে ওকে বের করে দিতাম আমি। ও ওরম শক্তি কোথায় থেকে পেল? আসলে ওটা ওর শক্তি নয়, আসলে ওই ভূত পেতের শক্তি যজ্ঞ করে পেয়েছে। তোমরা সেদিনকে যে মরাটা নিয়ে গিয়েছিলে। আরে অহংকারের যে কত পতন হয়েছে ও সেটা জানে না। অহংকার করলেই তার পতন নিশ্চিত। আপনি চলুন সাধু বাবা, বেটাকে আচ্ছা শিক্ষা দেওয়ার আছে, নাহলে ও বুঝবে না। হ্যাঁ রে, তা হয় না। ওর ক্ষমতার গুণে আমার কাছে কিছুই না, ও তাও বেঁচে যাবে। ও মেলা শক্তি লাভ করেছে ওই যজ্ঞটা। তাহলে কি ওকে শাস্তি দেওয়ার কোনো উপায় নেই? শাস্তি দেওয়ার আবার উপায় থাকবে না? তাহলে বলি শোনো, ও নিজেই নিজের পতনের কারণ হবে। কথা মতন বাবা সবাইকে রক্ষা কবচ পরিয়ে দিলেন ওর হাত থেকে বাঁচার লেগে। আর কিছু মন্ত্রপত্র পড়ে একটা কালো লাল কি দিল ওটা। আজ রাতে সবাই বড়লামের বাড়িতে থেকো, আর এই সর্ষেগুলো সব ওর বাড়িতে সামনে দিয়ে ছিটিয়ে দেবে চারি সাইড। দেখি এখন এসো, অনেক কাজ বাকি তোমাদের। সবাই এবার রওনা দিল শ্মশানের দিকে। শ্মশানে গিয়ে বলে দিতে হবে ওই তুই যত বড়ই তান্ত্রিক হোস না কেন, তোরা শ্মশানে থাকা শেষ, এই শেষ। সবাই তাড়াতাড়ি পা চালালো ওকে জব্দ করার লেগে। তখনই হাঁটতে হাঁটতে গিয়ে সবাই শ্মশানে গিয়ে পৌঁছে দেখলো কালীতান্ত্রিক তখন যজ্ঞ করছিল। সবাই এগিয়ে গেল তখন কালীতান্ত্রিকের দিকে আস্তে আস্তে। এই যে কালীতান্ত্রিক, কান দিয়ে শুনে রাখ, আর তোর একদিন, তারপরে তুই সাইজ হয়ে যাবি। তারপরেও তুই যদি না যাস তা তোকে মারতে মারতেই শ্মশান ছাড়া করবো, জুতোর বাড়ি মারতে মারতে। বুঝতে পেরেছিস কালীতান্ত্রিক? তাই নাকি? এত সাহস তোদের? তুই আমার সামনে দাঁড়িয়ে উঁচু গলায় কথা বলিস? জানিস আমি তোদের কি করতে পারি? করে দেখা না, ঢপের তান্ত্রিক একটা, একবারে পুরোপুরি ঢপবাজ। কই দেখা না, দেখা একবার। দেখ তোর দাদুগিরি মেলাই হয়েছে, আজকের দিনটাই তোর হাতে আছে। ভালো চাস তো এখান থেকে চলে যা। যদি না যায় ওর মুখে চুনকালি লেগে জুতো দিয়ে মারতে মারতে নিয়ে যাব, তারপরে একটু ঘোল ঢালবো মাথায় আর নাচাতে নাচাতে নিয়ে যাব। একদম ঠিক কথা বলেছো সবাই মিলে। চলো সবাই বাড়ির দিকে এগাও, ওর সাথে তর্ক করে কোনো লাভ নেই, ফালতু টাইম নষ্ট। চলো। সবাই চলে গেল। কালীর আগে কালো বিড়াল হয়ে গেছে। কালো বিড়াল বলরামকে ছাড়বে না, ওকে হাঁচড়িয়ে মারবে। তোর এত বড় সাহস, তোকে আমাকে ধমকি দে? আজ রাতেই চণ্ডালের পুজো করছি, তারপরে তোকে দেখছি এমন ধ্যান করব দিয়ে। তারপরে বলরাম ভরি বল করতে করতে শ্মশানে নিয়ে আসবে। রাত হয়েছে আর ওরা চারজনেই বলরামের বাড়িতে বসে বসে যুক্তি করছিল। নেপু মন্ত্র পড়া সর্ষেগুলো ওর চারি সাইড দিয়ে দিয়ে দিচ্ছিল বাড়ির। কি মোড়ল মশাই, কাজ হবে? আপনার কি মনে হচ্ছে? আরে হ্যাঁ হ্যাঁ হবে, সাধু দিয়েছে, কাজ তো হবেই। তারা চারজনাই এই কথা বলে ঘরের মধ্যে জেগে বসে রইল। বাইরের পরিবেশটা একদম নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই, কোনো পাখি নেই, কিছু নেই। আর শুধু একটাই আওয়াজ আসছিল শিয়ালের, ওটা তো আসেই সবারই কানে। এদিকে কালীতান্ত্রিক যজ্ঞে হয়েছে কালো বিড়ালকে কাটার লেগে। এই যজ্ঞেই চণ্ডালের আহ্বান করবে কালীতান্ত্রিক। তারপরে আহ্বান করেই তারপরে মাধায়ের কাজ সারবে জগায়ের। যজ্ঞ একদম মনোরম দিয়ে তৈরি করছে যজ্ঞকে। কোনো যজ্ঞই কোনো বাধা আসবে না বলে এরম ধারা করে একদম যজ্ঞটা করছে। আর তখনই কালো কালো ছায়া মাথার উপর দিয়ে আসতে লাগলো কালীতান্ত্রিকের। আর যাও দাও করে জ্বলছে যজ্ঞের কুণ্ডলের আগুন। আর সেই আগুনের লাল দেখেই মনে হচ্ছে কালীতান্ত্রিক লাল হয়ে যাচ্ছে রাগের জ্বালায়। ওকে কি করে শিক্ষা দেবে এই কথা বলার লেগে। কালীতান্ত্রিকের চোখ তখন দেখলাম কি একদম লাল হয়ে গেছে। অনেকক্ষণ কেটে গেল, তারপরে একটা ধমকা হাওয়া শুরু হলো। তখন একটা ভয়ঙ্কর মূর্তির এন্ট্রি হলো ওইখানে শ্মশানে।
কালী তার দিকে তাকিয়ে নির্দেশ দিল, তুমি ক্ষুধার্ত, যাও বলরামের রক্ত খেয়ে এসো। তারপরে কাছিমের বেগে ছুটল সেই মূর্তি বলরামের বাড়ির দিকে। তখন কালীর সুখের হাসি, কালীর হাসিতে কালো অন্ধকারে শ্মশান কেঁপে উঠল একদম। মরল মশাই, বাইরে ঝড় উঠলো নাকি? কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, মনে হয় ঝড় উঠেছে। ভয়ে বুক কেটে উঠল সবারই। হঠাৎ বলরামের মনে হলো বাইরে ঝড় উঠেছে। প্রচণ্ড স্পিড দিয়ে বলরামের বাড়ির উপর দিয়ে হাওয়া শুরু হয়ে গেল। হাওয়ার সাথে পাতা উড়ছিল আর চারপাশে কালো কালো ধোঁয়া। কিন্তু ওই কালো কালো ধোঁয়াতেই আত্মারা বাড়ির ভেতরে প্রবেশ করতে পারছে না, যাই করছে বাইরের মধ্যে। বাড়ির মধ্যে তো আসতে পারবে না, ওই তান্ত্রিকের মন্ত্র দিয়ে আছে বলে। তখন বাইরে ভূতের বিরাট অত্যাচার হচ্ছিল। ওরা ঘর থেকে শুনতে পাচ্ছিল কোনো একটা নরখাতক চলে এসেছে, খিদের জ্বালায় ছটফট করছিল। সে যাই হোক বাড়ির মধ্যে প্রবেশ করতে পারছে না। তখন আরও স্পিডে হাওয়া বাড়তে লাগলো। তারপরে মনে হলো কোনো ভূত এসে গলা টিপে ধরেছে, এত আওয়াজ আসছিল বাইরে থেকে। সে কি ভয়ঙ্কর আওয়াজ, আমি শুনেই আরও বেশি করে দেখছিলাম। বেশ কিছুক্ষণ ভূতেদের মুচি কীর্তন চললো, আমরা শুনলাম ঘরের মধ্যে থেকে। কীর্তন বেশ ভালোই হচ্ছিল, তার লেগে আমরা হাতে তালি দিয়ে শুনছিলাম। বিপদ মনে হয় কেটে গেল। এই সাইডে খিদের জ্বালায় মুচি ভূত ছটফট করছে। ওই মুচি ভূতের চাই রক্ত। মুচিরা তো রক্ত খেতেই ভালোবাসে, তাই খাচ্ছে। তখন মুচি ভূত এসে বলছে, আমার খিদে লেগেছে, আমাকে রক্ত খেতে দাও। তখন ভূতটা বলল, খিদে লেগেছে আমাকে কিছু খেতে দে। ও আমাকে খেতে দিল না। তখন কালীর দিকে এগিয়ে চলল। আর কালী বলছে, এ কি, তুমি আমাকে খাবে নাকি? আমাকে খেও না, আমি তান্ত্রিক। তখন কালী কি বলল, তুমি মুচি, তুমি ঢাক বাজাও গা, তোমার রক্ত খেয়ে কোনো লাভ নেই। আর এসব বলার পরেই কালীর শরীরে প্রবেশ করলো আর কালীর সব রক্ত খেতে লাগলো। আর তখন কালীগুন্ডার কি চিৎকার শুনেই কত মজা আসছিল। তখন কালী বিড়াল বুঝতে পারলো আমার দিন শেষ, এবার আমাকে উপরে যেতে হবে। আমার রক্ত সব খেয়ে নিল ওই মুচি এসে। আর কালীকে লাথি মেরে ফেলে দিল মাটিতে। আর মাটিতে পড়েই দেখলাম তার শরীরে একটু রক্ত নেই, শরীরে একদম ফ্যাকাশে হয়ে গেছে, একদম চুষে খেয়ে গেল ওই রক্ত খাওয়া ভূতটা। সকালে এসে গ্রামের সব লোকগুনা দেখলো কালীর লাশ পড়ে, তা কালীর লাশে একটু রক্ত নেই। তারপরে একটা লোক দেখলো চোখগুনার মধ্যে কেউ আঙুল ঢুকিয়ে বের করে দিয়েছে, চোখগুনা লাল লাল হয়ে বেরিয়ে চলে এসেছে। তখনই মনে পড়লো ওই সাধুর কথাগুলো, ও নিজেই নিজের পতনের কারণ হবে। আমি বলরামকে একটা রক্ষা তাবিজ দিচ্ছি, তারপরে গিয়ে এই তাবিজটা পরে তুমি ওকে যদি রাগিয়ে দিতে পারো তাহলে খুব ভালো হবে কাজটা। নিশ্চয়ই কালো বিড়ালের লেজ ধরে টানলে কালো বিড়ালের লাগ হবে, তখনই কালো বিড়াল শক্তি প্রয়োগ করবে আর বিড়ালের লাগে বিড়ালই মরে যাবে। হাত জোর করে প্রণাম করলো ওই সাধুকে। সাধু, তোমার দয়াতেই মনে হয় আজ গ্রামটা বাঁচলো। তুমি খুব ভালো কাজ করে গেলে, আমাদের সারা জীবন মনে থাকবে। আর তোর ঠিকই হয়েছে কালো বিড়াল, বেশি রকম তুই লাফাচ্ছিলি না, আর এখন দেখছি তাই জ্বলছিস, খুব ভালো লাগছে না? গ্রামের সবাই কালো বিড়ালটার দেহ পুড়াতে লাগলো। আর এরম ধারা কোনো কালো বিড়াল থাকলে তাকে নিশ্চয়ই তাড়াতাড়ি পুড়িয়ে দাও, নাহলে এরম ধারা করবে শেষে। আর এইখানে গল্পটা শেষ হলো। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা চ্যানেলে একটা সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন আর ভিডিওটাকে শেয়ার করবেন।